শেষ দিনেও জমজমাট পশুর হাট। ছোট ও মাঝারি গরুর দাম এখন বাড়তি, ক্রেতা সংকটে বড় গরু বিক্রেতারা। উত্তরের পথে ঈদযাত্রায় টাঙ্গাইল অংশে এখনো ধীরগতি, চরম ভোগান্তিতে যাত্রীরা। পাটুরিয়া ঘাটেও মানুষের ঢল। সময় গাড়ি ছাড়ছে, আধা ঘন্টা চলছে। গত কালকে আসর আজান দিলে গাড়িতে উঠছিলাম, আর এখানে আসছি ভোর সকাল 5:30টার দিকে। 6 জেলায় সড়কে ঝরল 16 প্রাণ। সারা দেশে ঈদ জামাতের শেষ সময়ের প্রস্তুতি। শোলাকিয়া ও গৌড়ে শহীদে থাকবে নিরাপত্তা ব্যবস্থা, সৌদির সাথে মিলিয়ে বিভিন্ন স্থানে ঈদ উদযাপন। পিরোজপুরে জাল সনদে কলেজের প্রভাষক সাবেক এমপির স্ত্রী। দুদকের তদন্তে মিলেছে প্রমাণ, বেতন ভাতার নামে তুলে নিয়েছে বিপুল টাকা। তার এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের সব সার্টিফিকেটেই ভুয়া। এটা বিষয়ে অভিযোগ প্রাপ্তির পর আমরা অনুসন্ধান শুরু করলে এর সত্যতা পাওয়া যায়। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, ঈদের আগে শেষ দিনের পশুর হাট বসেছে, ভিড় জমিয়েছেন ক্রেতারা। হাটের খবর আমরা জেনে নেব এই মুহূর্তে। বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে। তাহিরপুর হাটে রয়েছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, শেষ সময়ে হাটে কেনা বেচার কি অবস্থা দেখতে পাচ্ছেন? ছোট ও মাঝারি পশুর দামই বা কেমন, জানাবেন বিস্তারিত। শাওন, একদম শেষ সময়ের হাট এই তাহিরপুরে, বাগমারার আর কি, রাজশাহীর বাগমারায়। তো আজকে দুপুর থেকে কিন্তু আমরা এখানে আছি এবং দেখেছি যে হাটটি একদম জমজমাট, কানায় কানায় পূর্ণ, গরুতে ক্রেতা বিক্রেতার আগমনে একদম মুখরিত। কিন্তু মজার যে ব্যাপারটি সেটি হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ আমি যদি বলি যে দুপুর 1:30 থেকে শুরু করে এখন এই যে 5টা অবধি, এইটুকু সময়ের মধ্যে কিন্তু মাঠের যে কানায় কানায় পূর্ণ যে চিত্র ছিল সেটি কিন্তু এখন প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ এই গরুগুলো, এই যে কোরবানির জন্য যারা নিয়ে কিনছেন তারা কিন্তু নিয়ে চলে গেছেন। ফলে বেচা বিক্রি বোঝা যাচ্ছে বেশ ভালোই। আমি কথা বলেছিলাম এখানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। আপনি যেটি জানতে চেয়েছেন যে ছোট এবং মাঝারি গরুর যে দাম, দেখুন অন্য হাটগুলো, এর আগের যে হাটগুলো হয়েছে সেই হাটগুলোর তুলনায় ক্রেতারা বলছেন যে এই হাটে, আজকের এই হাটে 5 থেকে 10,000 টাকা করে বাড়তি দাম এখানে তাদের মনে হচ্ছে। তবে বিক্রেতারা কিন্তু সেটি আবার মানতে নারাজ। সুতরাং সেই ক্রেতা বিক্রেতার যেই সেই পুরনো দ্বৈরথ সেটিও এখানে রয়েছে। আর পাশাপাশি যেটি জানিয়ে রাখতে চাই সেটি হলো যে এখানে যে ছোট গরু, সেই ছোট গরুগুলো আসলে 70,000 টাকা থেকে শুরু হয়ে এটি 1 লাখ বা 1,20,000 টাকা পর্যন্ত এখন এই হাটে আজকে বিক্রি হয়েছে। মাঝারি গরু যেগুলো, সেই গরুগুলো কিন্তু আপনার তার বেশি, অর্থাৎ 1,20,000 টাকার উপরে থেকে শুরু করে এটি প্রায় 1,70,000-80,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো শুরুর দিকে আসলে মাঝারি গরুর চেয়ে ছোট গরুর চাহিদা কিন্তু বেশি ছিল, কিন্তু এই শেষ সময়টিতে এসে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে গরু মাঝারি এবং বড় সবগুলো গরুর চাহিদা এখানে বেড়েছে এবং হাট দেখতেই পাচ্ছেন প্রায় খালি হয়ে গেছে। শাওন। শিবলি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যেতে চাই দক্ষিণাঞ্চলের জেলা বরিশালে। সেখানে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ছোট ও মাঝারি গরুর চাহিদা তো বেশি, বড় গরুর যারা ব্যাপারী রয়েছেন তারা ক্রেতা কেমন পাচ্ছেন? শাওন, দুপুরে কাঠফাটা রোদ ছিল, কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে এবং এই টানা বৃষ্টির কারণে হাটগুলোতে বিকেলের পরে যে পরিমাণ ক্রেতা হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্রেতা কিন্তু হয়নি। কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে হাটে ক্রেতা বাড়ছে। এবং যদি বড় গরুর কথা বলি, বরিশালের যে কটা হাট রয়েছে প্রত্যেকটি হাটেই কিন্তু আমরা দেখেছি যে বড় গরুর ক্রেতা সংকট ছিল। এই হাটেরই একটি গত কয়েকদিন ধরেই একটি গরু আমরা দেখেছিলাম যে গরুটির দাম চাওয়া হয়েছিল 8 লাখ টাকা, পরবর্তীতে 7 লাখ টাকা, 6.5 লাখ টাকা পর্যন্ত দাম চেয়েছে। শেষে গিয়ে সেই গরুটি বিক্রি হয়েছে 4,20,000 টাকায় এবং 3 লাখ, 4.5 লাখ বা 5 লাখ টাকা দামের
আকারের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু তেমন একটা বিক্রি হচ্ছে না, তবে মাঝারি আকারের বা ছোট যে গরু রয়েছে সেগুলো কিন্তু ভালোই দাম রয়েছে। এবং এখানকার যারা বিক্রেতারা রয়েছেন বা ব্যাপারীরা রয়েছেন তারা জানিয়েছেন গতকাল ছোট এবং মাঝারি আকারের যে গরুর দাম ছিল তার থেকে 20,000 30,000 টাকা বেশি দামেই তারা বিক্রি করছেন, অর্থাৎ চাহিদা বেশি থাকায় তারা দাম পাচ্ছেন। গতকাল কিন্তু যে দাম বলেছিল, গতকাল যে গরুটির দাম 90,000 80,000 টাকার মধ্যে ক্রেতারা সীমাবদ্ধ ছিলেন, আজ সেই গরুই 1,20,000 টাকায় বিক্রি করছেন। এবং এখানকার যারা হাট কর্তৃপক্ষ রয়েছে তারা বলেছেন যে ক্রেতাদের চাহিদা রয়েছে এবং বিক্রেতারা গরু এখানে নিয়ে আসছেন। সারা রাতই আসলে গরু বিক্রি হবে এখানে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তর ছেড়ে এবার একটু দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাটে যেতে চাই। খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস, যাচ্ছি তার কাছে। প্রবীর, আজই তো হাটের শেষ দিন, পশুর যোগান কেনাবেচার চিত্র কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। কেনাবেচা ভালো হয়েছে শাওন, তবে পশুর যোগানের যে বিষয়টি বলেছেন, দুপুর থেকেই এই হাটে পশু কমতে শুরু করেছে, অর্থাৎ সকালের দিকে ভালো কেনাবেচা হয়েছে, তারপর পশুর সংখ্যা কমে গেছে। যারা আয়োজক খুলনা সিটি কর্পোরেশন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে বিভিন্ন খামারি এবং ব্যবসায়ী যারা রয়েছে নতুনভাবে তাদেরকে খবর দেওয়া হয়েছে পশু আনার জন্য। তবে বড় যে পশুগুলো রয়েছে সেটি মানুষের ধরা ছোঁয়ার বাইরে, বা মানুষ বড় পশুগুলো একটু কম কিনছে। আমরা যদি একটু কথা বলি, এটা আপনি কত টাকা চাইছেন এবং কত দাম হয়েছে? এটা আমি চা দাম আছে আমার 6 লক্ষ টাকা, এটার দাম পাইছি আপনার 3,30,50 এরকম দাম আছে। আশা করি আরো ভালো দামে বিক্রি করব। কত হলে বিক্রি করব? এটা আমি 450 হলে বিক্রি করব। 450 মানে 4.5 লাখ টাকা। এবং সামনে যতগুলো পশু রয়েছে শাওন, সবগুলোই দেখতে পাচ্ছেন এটি আসলে একটি বড় পশু, অর্থাৎ ছোট পশুর যে ঘাটতি সেটি কিন্তু দুপুর থেকে চলছে। এবং সর্বশেষ যে আমাদের তথ্যটি সরবরাহ করা হয়েছে, এই হাটে 4,365টি পশু বিক্রি হয়েছে। এর ভিতর গরু 3,067টি, ছাগল 1,259টি এবং ভেড়া 39টি। এবং এই হাটে 4% হারে হাসিল আদায় করা হয়, সেই হিসেবে 1,46,00,000 টাকা আদায় হয়েছে এবং 66.5 কোটি টাকা বিক্রি হয়েছে। তবে আগেই বলেছি যে হাটে পশু কম রয়েছে, যেহেতু ছোট পশু কম রয়েছে সে কারণে দাম কিছুটা বেড়েছে। তবে সন্ধ্যা হতে না হতে পশুর সংখ্যা বাড়বে বলে যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছে। শাওন। প্রবীর, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই সিলেটের পশুর হাটে, সেখানে আছেন নাবিল হোসেন। নাবিল, একইভাবে আপনার কাছেও একই প্রশ্ন, শেষ দিনের পশুর হাট কতটা জমলো, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের বক্তব্য কি? শাওন, সকালে দুপুরে যেটি জানিয়েছিলাম যে সিলেটের বিভিন্ন পশুর হাটে ক্রেতাদের সংখ্যা যেমন কম ছিল, একইভাবে পশুর সংখ্যাও আসলে আমরা আসলে দেখেছি যে কম হয়েছে। কিন্তু যতই বেলা গড়াচ্ছে আমরা দেখছি যে সিলেটের হাটগুলোতে ক্রেতাদের যারা আছে তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে বড় যে পশুর হাট কাজীর বাজারে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য ক্রেতা, তারা বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু তাদের পছন্দসই যে পশু সেটি কেনার জন্য বাজারে ভিড় করেছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে তাদের যে হতাশা সেটি হচ্ছে যে আসলে শেষ দিনেও তারা বলছেন যে গরুর যে দাম, বিশেষ করে মাঝারি গরুর যে দাম, সেই দামটা বিক্রেতারা ছাড়ছেন না, সেই হতাশার কথা জানিয়েছেন তারা। পাশাপাশি তারা বলছেন যে মাঝারি যে গরু, সেই গরু আসলে পর্যাপ্ত পরিমাণ হাটে তারা পাচ্ছে না, এই অভিযোগ তারা জানিয়েছেন। তবে বিক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম কম, তারা সেটি দাবি করেছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যেহেতু বিভিন্ন জায়গায় হাট বসেছে এবং যে পরিবহন ব্যয়টা বেশি, ফলে তারা আসলে গ্রাম অঞ্চল থেকে এই শহরের হাটগুলোতে পশু নিয়ে আসতে চাচ্ছেন না। তবে ক্রেতা বিক্রেতা উভয়ই আশা যে যতই বেলা গড়াবে ততই তাদের আসলে ন্যায্য দামে তাদের কেউ বাসায় পশু নিয়ে যাবেন, কেউ হাট থেকে আসলে পশুগুলো বাসায় পৌঁছে দিবেন, এমনটাই আশা প্রকাশ করছেন। শাওন। নাবিল, ধন্যবাদ আপনাকে। এবার একটু রংপুরের খবর জেনে নিতে চাই। মাজহারুল মান্নান সঙ্গে আছেন। মাজহার, হাটে পশুর যোগান এখন কেমন দেখছেন শেষ মুহূর্তে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের কি বক্তব্য? শাওন, পশুর যোগানের কথা যদি বলি, আমরা রংপুরের কাউনিয়া উপজেলার সর্ববৃহৎ একটি হাট খানসামা হাটে আছি। এখানে পশুর যোগান ঠিক গত হাটের যে ছিল সেই গত হাটের তুলনায় একটুখানি কম এবং
এখন কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা আছেন এখানে। শেষ মুহূর্তের যে বেচা বিক্রি, অর্থাৎ কালই তো যেহেতু ঈদ, এবং শেষ মুহূর্তে বেচা বিক্রির জন্য যারা গ্রাহক আছেন তারা কিন্তু, স্থানীয় যেসব গ্রাহক আছেন তারা কিন্তু এর মধ্যে ঢুকে পড়েছেন। বাহিরের যে পাইকারি যে গ্রাহক ছিল তারা নেই, এবং মোটামুটি এখানে যে মাঝারি সাইজের যে গরু, সেগুলোই গরু বেশি বেচা বিক্রি হচ্ছে। ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে এখানে এই মাঝারি গরুগুলো এই হাটের মধ্যে বিক্রি হচ্ছে, এবং বেশ কিছু বড় গরু আমরা দেখেছি যেটা ২ লাখ বা ২.৫ লাখ বা ৩ লাখ টাকা বিক্রি হচ্ছে, এবং ৫০ থেকে ৭০,০০০ টাকার মধ্যে এখানে যে ছোট গরু আছে সেই ছোট গরুগুলো পাওয়া যাচ্ছে। তবে ক্রেতাদের তো একটু অসন্তুষ্টি আছে, যে তারা বলছেন যে গতকালের তুলনায় বা তার আগের দিনের তুলনায় আজকে একটুখানি দামটা বেশি তাদের কিনতে হচ্ছে। আর বিক্রেতা যারা আছেন তারা বরাবরই বলছেন যে তাদের যে উৎপাদন খরচের তুলনায় এই দামটা একটুখানি কম। আর আপনাকে যদি একটু তথ্য দেই যে এই বিভিন্ন যে হাট বাজারগুলোতে আছে, যে পরিবেশ নিয়ে তো কথা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা আছে, এবং হাসিল আদায় যে করা হয় সেটিও বেশি নেওয়ার কথা আছে, এবং সব মিলে এই রংপুর সহ উত্তরাঞ্চলের যে হাটগুলোতে আছে সেখানে পরিস্থিতি পুরোপুরি একই রকম, এবং আরো বেলা যত গড়বে তত বেচা বিক্রি বাড়বে, এই ধারণা আমাদেরকে দিয়েছেন ক্রেতা বিক্রেতারা। মাজার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সবশেষ রাজধানীর পার্শ্ববর্তী রূপগঞ্জের হাটে যেতে চাই, রয়েছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, মাঝখানে তো বৃষ্টি ছিল, এখন হাটে বেচাকেনার কি অবস্থা দেখছেন? আবহাওয়ার অবস্থায় বা কিরকম? শাওন, আমি রয়েছি রূপগঞ্জের পূর্বাচল এলাকার শিমুলিয়া গরুর হাটে। এটি একটি স্থায়ী হাট এবং রূপগঞ্জের সর্ববৃহৎ হাট। বলা হয় যে হাটবার অর্থাৎ শুক্রবার দিন এখানে ৫ থেকে ১০,০০০ গরুর কেনা বেচা হয়ে যায়। দুপুরের দিকে যখন ভারী বর্ষণ শুরু হয়, দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীরা কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন। তারা চিন্তিত হয়ে গিয়েছিলেন আসলে তাদের গরুটি বাড়ি ফিরে নিয়ে যেতে হয় কিনা। কিন্তু বৃষ্টি কমে আসার পর থেকে কিন্তু এই হাটে উপচে পড়া ভিড় শুরু হয়। তারপর আমরা দেখছি রশি নিয়ে কারাকারি শুরু হয়েছিল, এবং আশেপাশের যারা প্রান্তিক কৃষকরা রয়েছে তারাও কিন্তু তাদের গোয়ালের গরুগুলো এই হাটে নিয়ে এসেছেন, এবং তারা কিন্তু বেচা কিনা করে ইতিমধ্যে শাওন বাড়িতে চলে গেছেন। এবং ক্রেতারা আমাদের বলছেন স্বাভাবিকের তুলনায় কিন্তু এখন ১০ থেকে ২০% বেশি দামে তারা এই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন। তারপরে কিন্তু তাদের মুখে হাসি রয়েছে, কারণ তারা দিন শেষে যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি, সেই গরুটি অন্তত তারা নিতে পারছেন, এতে খুশি। তবে বলা যায় যে দিনের শেষে যে সংকটটি থাকার কথা ছিল সেটি কিন্তু আসলেই হয়েছে, এবং আজকে গরুর একেবারেই আমদানি খুব কম। এবং এখন আমরা যে ধরনের গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোনো ব্যাপারীদের গরু নয়। আশেপাশের যারা প্রান্তিক পর্যায়ে কৃষক রয়েছে তারা কিন্তু তাদের গোয়ালের গরুগুলো ছুটিয়ে নিয়েছেন। শাওন, আপনাকে বলে রাখি রূপগঞ্জে কিন্তু এবার প্রায় ১৭,০০০ পশু, কুরবানিযোগ্য পশু পালন করা হয়েছে, তারপরও কিন্তু সংকটটি দেখা দিল। শাওন, জয়, ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। দুপুর পর্যন্ত ঘাট থেকে যানবাহনের এই দীর্ঘ সারি প্রায় ৩ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়। যানবাহন সুশৃঙ্খল রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেলের পর যাত্রী ও যানবাহনের চাপ কমে আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে ছোট বড় 17টি ফেরি ও 20টি লঞ্চে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। দর্শক, শেষ দিনের ঈদযাত্রাতেও সড়কে মানুষের ঢল, যে যেভাবে পারছেন ধরেছেন বাড়ির পথ। উত্তরের পথে পথে যানজট, ভোগান্তি। এই মুহূর্তে গাজীপুরে চন্দ্রায় আছেন সহকর্মী হোসাইন আলী, এবং টাঙ্গাইলে রয়েছেন সহকর্মী শামিম আল মামুন। যাব দুজনের কাছে। শুরুতে হোসাইন আলী বাবুর কাছে। বাবু, যানজটের পরিস্থিতি আগের মতোই আছে কিনা? হাইওয়ে পুলিশের তৎপরতা কতটা দেখছেন আপনি? গাজীপুরে ঢাকার বছরে যে শেষ মুহূর্তে বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরা কিছুটা স্বস্তি দেখা দিচ্ছে। দুপুর ৩টার পর থেকে আসলে বিকেলের পর থেকে কিছুটা স্বস্তি দেখা মিলেছে। একেবারেই গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে, স্বাভাবিকভাবেই চলছে গাড়িগুলো। দীর্ঘ সারি যেটা ছিল সেই দীর্ঘ সারি নেই, কিন্তু গাড়ির ধীরগতি রয়েছে। এইটি ফ্লাইওভারের সাথে যে 4 লেন করা হয়েছে, সেই 4 লেনের কারণে একদম শেষ মাথায় যে গাড়িগুলো আসলে দাঁড় করানো হয়, যার কারণে এই দীর্ঘ যে জটলা সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি যদি বলি, সেই 1.5 কিলোমিটার এলাকা এই গাড়ির চাপ রয়েছে। এছাড়া কিন্তু যাত্রীরা আসলে এখন
দাবি উঠতে পারছে, কোনো একেবারেই যে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, সেই চিত্রটা কিন্তু এখন আর নেই। গাড়ি দেখছেনই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যাত্রীদের অপেক্ষায়। যাত্রী আসলে এখান থেকে ভরে তারপরে কিন্তু উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। গাজীপুরের প্রায় 25 লাখের উপরে শ্রমিক কিন্তু এখানে কাজ করেন। ইতিমধ্যেই আসলে যে যাত্রীগুলো যাচ্ছে সেটা প্রায় শেষ মুহূর্তে কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছেন। তেমন যাত্রীর চাপ কিন্তু নেই। গাড়ির কিছুটা চাপ থাকলেও গাড়ি কিন্তু ধীর গতিতে চলছে। এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা যেটা বলছেন যে আজকেই সন্ধ্যার মধ্যেই এই চন্দ্রা মোড়ের যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। উত্তর অঞ্চলের মানুষ একেবারেই স্বাভাবিকভাবেই পৌঁছাতে পারছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাবু, ধন্যবাদ আপনাকে। একটু টাঙ্গাইলের খবর জেনে নিতে চাই, শামীম আল মামুনের কাছে যাব। মামুন, মহাসড়কের কত কিলোমিটার এখন যানজট রয়েছে সেটি একটু বলবেন? যাত্রী ভোগান্তি নিশ্চয়ই অনেকটাই হচ্ছে। শাওন, আমি কিন্তু সকালবেলা থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের যানজটের খবর জানাচ্ছিলাম, এবং এই মহাসড়কের যানজট কিন্তু আজকে না, প্রায় 44 ঘন্টা যাবত কিন্তু এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। এখন আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে এই মহাসড়কে যে সকাল থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটারের একটা দীর্ঘ সারি ছিল, ধীরগতি ছিল, সেটি ধীরে ধীরে এখন প্রায় 20 থেকে 25 কিলোমিটারের মতো দীর্ঘ সারি এখন পর্যন্ত রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রেখে যে সকাল 5টা থেকে দিকে যেসব যাত্রীরা রওনা হয়েছিল তারা কিন্তু প্রায় 8 ঘন্টা 9 ঘন্টার মতো করে এই যমুনা সেতুর পূর্ব পারে মহাসড়কে যানজটের নাকাল হয়ে তারপর তারা যমুনা সেতু পার হয়েছেন। বিশেষ করে মহিলা এবং শিশু যারা রয়েছেন তারা কিন্তু প্রচন্ড ভোগান্তি ভোগ করে এই মহাসড়ক দিয়ে যাতায়াত করছেন। আরেকটি বিষয় জানিয়ে রেখে, আজকে কিন্তু সারাদিন প্রচন্ড রোদ ছিল। যারা খোলা ট্রাকে গিয়েছেন তাদের প্রচন্ড ধরনের ভোগান্তি হয়েছে, এবং পুলিশ প্রশাসন কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রায় 600 পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের কাছে করার পরেও এই মহাসড়ক দিয়ে যে ধীরগতির যে যানজট সেটি কিন্তু তারা নিরসন করতে পারেনি। তার কারণ হচ্ছে যে এই যমুনা সেতুর উপরে দুর্ঘটনা ঘটেছিল এবং প্রায় 1.5 ঘন্টার মতো কিন্তু টোল আদায় বন্ধ ছিল। সেই টোল আদায় বন্ধ থাকার কারণে কিন্তু এই যে মহাসড়কে প্রচুর পরিমাণে ধীরগতি এবং যানজটের এবং ভোগান্তির শিকার হয়ে কিন্তু ঈদ-ফিরোজ মানুষগুলো যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ শামীম, ধন্যবাদ আপনাকে। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে সহ অন্তত 16 জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে ময়মনসিংহের তারাকান্দার তালদিঘি এলাকায় যাত্রীবাহী বাস তিশা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। তারা নারায়ণগঞ্জ থেকে হালুয়াঘাটে ঈদ উদযাপন করতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত অন্তত 8 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও পৃথক দুর্ঘটনায় জেলায় আরও 2 জন প্রাণ হারিয়েছেন। টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে ট্রেন ও বাসের ছাদ থেকে পড়ে মারা গেছে 2 জন। এছাড়া গাইবান্ধায় আলাদা দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ 6 জন মারা গেছেন। ঝালকাঠিতে বাড়ি ফেরার পথে বাসের চাপায় 1 জন নিহত হয়েছেন। ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। এছাড়া কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 1 জন। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 3 যাত্রী নিহতের ঘটনায় রেলের 4 কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেনটি। গতরাতে ট্রেনের সাথে কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা আরোহী শিশু সহ 3 জন নিহত হয়। আহত হয়েছেন কয়েকজন। পবিত্র ঈদুল আজহায় 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য সরিয়ে নিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশের বিভাগীয়, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিকাল 3টা থেকে রাতের মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। এছাড়া নাগরিকরাও যেন বর্জ্য সংক্রান্ত তথ্য দিতে ও নিতে পারেন সেজন্য চালু রাখা হবে হটলাইন। এরই মধ্যে বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে প্লাস্টিক, পলি ও বায়োডিগ্রেডেবল ব্যাগ। পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি ছাত্র প্রতিনিধি, দলীয় কর্মী ও বিভিন্ন সংস্থার লোকজন বর্জ্য অপসারণ কাজে সহযোগিতা করবেন।
ঈদের আগে সীমান্ত পথে চোরাচালান, চামড়া পাচার সহ পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। সকালে ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন করেছেন বিজিবির অধিনায়করা। তারা জানিয়েছেন, ঈদের সময় সীমান্ত পথে কোরবানির পশুর চামড়া পাচার ও চোরাচালান ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে পুশিন ঠেকাতে বাড়ানো হয়েছে টহল। সীমান্ত এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে সর্বোচ্চ সতর্ক আছে বিজিবি সদস্যরা। কুষ্টিয়ায় অভিযান চালিয়ে 3 সহযোগী সহ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত থেকে সকাল পর্যন্ত সদরের দুর্বাচড়া এলাকায় লিপটনের বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় লিপটন ও তার 3 সহযোগীকে। এ সময় উদ্ধার করা হয় 6টি বিদেশি পিস্তল, একটি শুটার গান, ম্যাগজিন সহ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র। লিপটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক এজাহার আছে বলে জানিয়েছে সেনাবাহিনী। ফরিদপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে 2 বোন। সকালে নগরকান্দার কাইচাইল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে খেলছিল 2 বোন নাফিজা ও নাজিমা। এ সময় পাশের একটি পানির গর্তে পড়ে শিশু দুজন বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে পানির গর্ত থেকে উদ্ধারের পর হাসপাতালে নিলে 2 বোনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সারা দেশে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। শোলাকিয়া ও গোরে শহীদ ময়দানে থাকছে কড়া নিরাপত্তা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবার 198তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বেশিরভাগ কাজ শেষ হয়েছে। সকাল 9টায় হবে নামাজ। ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মুসল্লিদের জন্য থাকছে 2টি বিশেষ ট্রেন, থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ড্রোনের মাধ্যমে করা হবে নজরদারি। এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন, যাতে কিশোরগঞ্জের বাইরের যে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশগ্রহণ করবেন, সামিল হবেন। প্রস্তুত আছে দেশের আরেক বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ। মাঠ পরিচ্ছন্নতার পাশাপাশি সাজসজ্জায় ব্যস্ত কর্মীরা। সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে জামাত। নামাজ পড়াবেন মাওলানা মাসুদুর রহমান। ঈদ জামাত ঘিরে 3 স্তরের নিরাপত্তা গ্রহণ করেছে প্রশাসন। থাকছে ওয়াচ টাওয়ার। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েক জায়গায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চাঁদপুরের হাজীগঞ্জ সহ 4 উপজেলায় ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা। মুসলিম উম্মার শান্তি কামনায় তারা মোনাজাত করেন। ঈদের নামাজ পড়েছেন জামালপুরের 2 উপজেলার 20 গ্রামের মানুষ। ঝিনাইদহের হরিণাকুণ্ডের কয়েকটি গ্রামের মুসল্লিরাও ঈদ পালন করছেন। এছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী সহ কয়েকটি জেলার কিছু জায়গায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নামাজ শেষে পশু কোরবানি দেন মুসল্লিরা। নামাজের পরে ইনশাল্লাহ কোরবানি হবে আমাদের ইসলাম শরীয়ত অনুযায়ী। কয়েক বছর ধরে এখানে ঈদের সালাত আদায় করি সৌদির একই দিনে। ভোলায় একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় মাঝ নদী থেকে 62 যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। বলেন, সকালে লক্ষ্মীপুর থেকে ইঞ্জিন চালিত একটি ট্রলার 60 জন যাত্রী নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দৌলতখানের মাঝের চর পৌঁছলে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। 2 মাঝি ও 60 যাত্রী নদীর মাঝে বিকল ট্রলার নিয়ে ভাসতে থাকে। খবর পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে কোস্টগার্ড। জাল সনদ দিয়ে কলেজের প্রভাষক পদে চাকরির প্রমাণ মিলেছে পিরোজপুরের সাবেক এক এমপির স্ত্রীর বিরুদ্ধে। দুদকের তদন্তে বেরিয়ে আসে অভিযুক্ত লাইলা পারভিনের এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সকল সনদ জাল। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও প্রায় 1 দশক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজে প্রভাষকের দায়িত্ব পালন করেন তিনি। এমন ঘটনায় হতভম্ব এলাকাবাসী।
নিয়োগের সময় জমা দেয়া সনদপত্রের সবগুলোই ভুয়া। জাল সনদে প্রায় 1 দশক ধরে ফজিলাতুন্নেসা কলেজের প্রভাষকের দায়িত্ব পালন করেছেন সাবেক এমপির স্ত্রী লায়লা পারভিন। 5 আগস্টের পর যার নাম পরিবর্তন করে নাজিরপুর সরকারি মহিলা কলেজ করা হয়। জাল সনদের অভিযোগ পেয়ে তদন্তে নামে দুদক। প্রমাণ মেলে এসএসসি থেকে স্নাতক পর্যন্ত সব সনদই জাল করেছেন লায়লা পারভিন, যা এখন টক অব দ্য টাউন। জানা যায় 2010 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য AK-M আওয়াল। পরে 2013 সালে ইসলামিক শিক্ষা বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পান তার স্ত্রী লায়লা পারভিন। দুদকের মামলায় উল্লেখ, নিয়োগের সময় লায়লা পারভিন এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষায় পাশের যে সনদ দেখান, শিক্ষা বোর্ডে সেসব সনদের কোনো মিলই খুঁজে পাওয়া যায়নি। সাবেক এমপির ক্ষমতা ব্যবহার করে এমন অনিয়ম করা হয়েছে বলেই দাবি করা হয় মামলায়। নিয়োগে অনিয়ম আছে, দলীয়করণ করা হয়েছিল। AK-M আওয়াল সাহেব তার স্ত্রীকে তারই প্রতিষ্ঠিত একটি কলেজে চাকরি দিয়েছেন। সকল শিক্ষা সনদগুলোকে ভুয়া বা জাল সনদ ব্যবহার করে, এটি অনুভবপ্রেত। এই মামলার আরেক আসামি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার। বলা হচ্ছে, লায়লা পারভিনকে গভর্নিং বডি দাতা সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করান তিনি। পরে লায়লা নিজেই তার নিয়োগ অনুমোদন করেন, যদিও এখন অভিযোগ অস্বীকার করছেন অধ্যক্ষ। এখানে বিশেষ করে সার্টিফিকেট মূল্যায়ন করার দায়িত্ব বিশেষ করে থাকে ডিজি মহোদয়ের প্রতিনিধি, তারের উপরই বর্তায়। এখানে আমি শুধু সহযোগিতা আয়োজক, সদস্য সচিব হিসাবে আমি শুধু আয়োজকই হিসাবে ছিলাম। শুধু জাল সনদই নয়, প্রতিষ্ঠানটি 2018 সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে বেতন ও অন্যান্য সুবিধা বাবদ প্রায় 4 লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে বলে জানায় দুদক। যাচাইকালে দেখা যায় যে তার এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের সব সার্টিফিকেটেই ভুয়া এবং এই জাল সার্টিফিকেট সৃজন করে নিয়োগ প্রাপ্তির পর উনি সরকারি প্রায় 4 লক্ষ টাকা বেতন ভাতা দিয়ে উত্তোলন করেন। তারপরে এটার বিষয়ে অভিযোগ প্রাপ্তির পর আমরা অনুসন্ধান শুরু করলে এর সত্যতা পাওয়া যায়। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন সাবেক এমপি আওয়াল ও তার স্ত্রী লায়লা পারভিন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।